শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুসাদ্দির খান 4 দিনের রিমান্ডে। জানাবো মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশনা। ভারতে পালানোর সময় ডিএসসিসি কাউন্সিলর সিরাজ গ্রেপ্তার। জানাবো আওয়ামী লীগ ছাড়াও আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন বদিউল আলম। এবার জানাবো রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানের ছেলেকে সাহস জোগানোর ভিডিও ভাইরাল, যা ঘটেছিল সেই দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুসাদ্দির খানকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ শনিবার বিকেলে এই আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মনিরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশুলিয়া থানায় করা রবিউল ইসলাম হত্যা চেষ্টা মামলার শুক্রবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আসামি শাফি মুসাদ্দির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাকে ঢাকার আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 1 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুত তাহমিনা খান, ছেলে শাফি মুসাদ্দির খান সহ 10 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে 165টি মামলা তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 147টি হত্যা মামলা। বেশিরভাগ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি দরগা ও মাজারে হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হামলায় জড়িত অশুভ চক্রকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত দেশের সুফি দরগা ও মাজারে হামলা চালিয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগায় হামলার কঠোর নিন্দা জানায়। বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্মবিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রীতি বিঘ্নকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির দেশ হিসেবে রাখব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা আওয়ামী লীগ ছাড়াও আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচক শীর্ষক ছায়া সংসদ সদস্যের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, বিগত 3 জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী। তাদের শাস্তি হওয়া যৌক্তিক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নাই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে ঢাকার মুগদা এলাকায় কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ওরফে BM সিরাজুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল 5টার দিকে উপশহরের শহরতলি রাধানগর এলাকায় একটি অভিজাত হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মুগদা থানায় নাশকতা মামলা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এইচ.কে জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের কাছে ইনফরমেশন ছিল তিনি আজ রাতে মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবেন। তিনি মুগদা থানায় এজাহারভুক্ত মামলার আসামি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুগদা এলাকায় ছাত্রদের উপর যে হামলা করা হয়েছিল তিনি ওই হামলায় সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, আমাদের অভিযানিক দল প্রথমে তার অবস্থান নিশ্চিত করে, পরে তাকে আটক করা হয়। এখন তাকে আমাদের স্থানীয় থানায় রাখব, পরবর্তীতে আমরা তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। রিসোর্ট সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম শনিবার দুপুর 12টার দিকে তাদের রিসোর্টে ওঠেন। উনার সাথে আরও 10 থেকে 12 জন আসেন। সবাই একদিনের জন্য 4 থেকে 5টি রুম বুক করেন। এদিকে মুগদা এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, বি.এম. সিরাজুল ইসলাম মুগদা এলাকার সন্ত্রাসী বাহিনীর গডফাদার ছিলেন। বিগত সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাদের উপর উনি নিজে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করতেন। সরাসরি উনি বিরোধী মতের মানুষের উপর নির্যাতন চালিয়েছেন। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের উপর সরাসরি হামলায় জড়িত ছিলেন। তিনি ঢাকার মুগদা এলাকার 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর এবং সাবেক ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুখ কবির খান জানান, রাত 8টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে জানা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির MBA গ্র্যাজুয়েট সানিয়াতকে ডিবি পুলিশ আটক করে। 24 জুলাই অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত পুলিশের হেফাজতে বন্দী ছিলেন তিনি। রোববার রাতে সবেমাত্র তাহাজ্জুদ নামাজ শেষ করেন শামীমা বারকাত লাকি। বড় ছেলে ওমর শরীফ মাহমুদ ইমরান, যাকে সবাই সানিয়াত নামে চিনেন, সে তখন পুলিশের হেফাজতে। মায়ের মন ছেলের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত। আচমকা ফোন বাজলো। 4 অঙ্কের ফোন নাম্বারের কল রিসিভ করতে ছেলে যন্ত্রণাক্লিষ্ট ও কান্নাভেজা কণ্ঠ পাওয়া গেল। নির্মম প্রহারের শিকার হচ্ছিল তার ছেলে। লাকি যেন সেই মুহূর্তে সম্পূর্ণ অসহায় হয়ে গেছিলেন। ছেলের নাম ধরে চিৎকার করে মিনতি করলেন তাকে যেন আর না মারা হয়। তাতেও কোনো লাভ হলো না। ছেলেকে আরও বেশি নির্যাতন করা হয়, কারণ তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় হাত করা পড়া সানিয়া যখন আদালত থেকে বের হচ্ছিলেন, তার মা পেছনে ছুটে যান তার দিকে। মাকে দেখে সানিয়াত হাত করা পড়া হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, আর মা বারবার তাকে আশ্বস্ত করছিল, ভয় পাস না, কিছুই হবে না। ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার পর পুরো পুলিশ বিভাগ সানিয়াতের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সানিয়াত জানান, জিজ্ঞাসাবাদে তাদের মূল অভিযোগ ছিল রামপুরা থেকে উত্তরা পর্যন্ত পুরো এলাকার সহিংস কার্যক্রম নাকি আমার আর SM জাহাঙ্গীর মিলে নিয়ন্ত্রণ করছিলাম। মেট্রো রেল ভাঙচুরের মাস্টার মাইন্ডও বলা হয় আমাকে, অথচ এগুলো সবই মিথ্যা অভিযোগ। প্রথম দিনের রিমান্ড ছিল তুলনামূলকভাবে সহনীয়, কিন্তু দ্বিতীয় দিনের থেকে নির্যাতনের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তার শরীরের নিচের অংশ ফুলে রক্ত জমাট বাঁধে। তৃতীয় দিনের নির্যাতন আরও বেড়ে যায়। এমনকি তার নখের ওপর প্লায়ার ব্যবহার করারও চেষ্টা করা হয়েছিল। পানি খেতে অনুরোধ করলে অফিসাররা পানি না দিয়ে বরং শাস্তি হিসেবে তাকে 2 জন লোকের সাহায্যে হাঁটতে বলে। এরপর ফোনে থাকা রাজনৈতিক নেতাদের ছবি নিয়ে আবার জিজ্ঞাসাবাদ শুরু করা হলো। এক পর্যায়ে তারা তার গোড়ালিতে লাথি মারতে শুরু করলো। চতুর্থ দিনের নির্যাতন ছিল ভাইরাল হওয়া ভিডিও নিয়ে। পঞ্চম দিনে অন্যদের সাক্ষী রেখে 3 জন সিনিয়র নেতা এবং সানিয়াতকে লাইনে দাঁড় করায় পুলিশ। এক এক করে তাদের মারতে থাকে। এরপরের দিন সানিয়াতকে আদালতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তার মা ভোরে আদালত প্রাঙ্গণে এসে সানিয়াতের জন্য অপেক্ষা করতে থাকে। আদালতে নিয়ে যাওয়ার পর সানিয়াতের বিরুদ্ধে মেট্রো রেলে ভাঙচুর এবং বিদেশে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়। মেট্রো রেল ভাঙচুরের মাস্টার মাইন্ডও তাকে বলা হয়। এছাড়া তারেক রহমানের নির্দেশে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পে হামলার একটি বিশেষ মিশন পরিচালনার অভিযোগে অভিযুক্ত করে। আদালতের কাছে তার জন্য আরও 5 দিনের রিমান্ড আবেদন করা হয়।